জোনাকি নিউজ চ্যানেলের সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আমি চৈতালি। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের পছন্দের মতো একটি অসাধারণ কাহিনী। তবে গল্প শুনে কিন্তু চলে গেলে হবে না, অবশ্যই লাইক, কমেন্টস ও আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। তাহলে চলুন আজকে সেই আপনাদের পছন্দ মতো গল্প শুনে ফেলি আমরা। আজকের গল্পের নাম পরভৃত, আর গল্প পাঠে আমি চৈতালি। ড্রিম হোমে মেয়ে নিতে এসেছে আঁখি মুখার্জি। দূরে ঋষি দিদিকে দেখে হতাশ হলো, তাহলে ঋষি আসবে না। পার্কে জলি সেনকে বসে বই পড়তে দেখলো। আঁখি এগিয়ে গেল জলির সঙ্গে, ততক্ষণে একটু গল্প করা যাক। আঁখিকে দেখে জলি বই বন্ধ করে বলল, কবে যে মেয়েটা বড় হবে, এই এক হয়েছে ডিউটি। মেয়েকে সকালে তুমি কি দিয়ে যাও? পাগল, তাহলে রান্না করবে কে? ওই দিয়ে যাই, আমার ডিউটি শুধু নিয়ে যাওয়া। আমার রান্নার লোক আছে, আমাকে দুটোই করতে হয়। কালকের কাগজ দেখেছো? কি সাংঘাতিক, স্বামী কি দুজনে মিলে কি যে হচ্ছে। জলি সেনের চোখে বিস্ময়। পড়েছি। প্রেমিককে যদি ভুলতেই না পারিস তাহলে বিয়ে করলি কেন? ওইসব এখন ঘরে ঘরে। কখন লক্ষ্মীরানী এসেছে কেউ খেয়াল করেনি। লক্ষ্মীরানী বলল, চোদাচুদি এখন জল ভাত, একটা ট্যাবলেট খাও ব্যাস। আঁখি বিরক্ত হয়, তাদের কথার মধ্যে অযাচিত হয়ে ঢুকে পড়া তার পছন্দ নয়। জলি সেন জিজ্ঞেস করল, আপনি খবরটা পড়েছেন? পড়বো না, এসব কেন হয় জানেন? আঁখি জানে লক্ষ্মীর স্বামীর জুয়েলারির ব্যবসা, মেয়েকে গাড়ি করে নিতে আসে, ভারী গহনা পরে, এটুকু আসতেই যেন বিয়ে বাড়িতে এসেছে। জলি সেন জিজ্ঞেস করল, আপনার কি মনে হয়? আঁখির ভালো লাগে না একে। জলি বেশি পাত্তা দিচ্ছে, কি বিচ্ছিরি মুখের ভাষা। লক্ষ্মী বিজ্ঞের মতো বলল, সুখ না পাওয়া মানে বলতে চাইছেন ডিস্ট্রিফ্যাকশন? জলি জিজ্ঞেস করলো। ওই আর কি, বাজারে বড় করার কত রকম তেল বেরিয়েছে, কেন কিনে নাও, বিজ্ঞের মতো কথাটা বলল লক্ষ্মী। আঁখি মনে মনে বেডের সাইজটা চিন্তা করে, মোটামুটি খুব বড় নয় আবার খুব ছোটও নয়। মুকুটার কথা শুনতে খারাপ লাগছে না। জলি সেন বলল, হ্যাঁ তেলের বিজ্ঞাপন দেখেছি, কিন্তু তাতে কি সত্যি বড় হয়? আর হলেই বা কত বড় হতে পারে? অনেকের এমনিই বড় হয়, লক্ষ্মী বলল। আঁখির রাগ হয়, উষ্মার সঙ্গে বলল, মনে হচ্ছে আপনি অনেক রকম দেখেছেন। লক্ষ্মীর মুখে দুষ্টু হাসি, বলল, না দেখলে বলবো কেন? মানে? আঁখি বিস্মিত হয়। লক্ষ্মী কাছে এগিয়ে এসে নিচু গলায় বলে, আমাদের পশ্চিম দিকের ব্যালকনির নিচে রাস্তার ধারে নর্দমায় কতজন পেচ্ছাপ করে, ও থেকে স্পষ্ট দেখা যায় কত রকমের সাইজ, রুগা মোটা। হি 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 করে হাসতে থাকে লক্ষ্মী। জলি সেন আর চোখে দেখলো আঁখির মুখ লাল। লক্ষ্মী আবার শুরু করলো, জানেন মিসেস সেন, আমাদের ফ্ল্যাটে একজন দিদিমণি আছে, হেভি ফান্টুস। ওর কাছে একটা ছেলে আসে, বললে বিশ্বাস করবেন না, ওইটুকু ছেলে হলে কি হবে, ওইটাই এতখানি। লক্ষ্মী ডান হাতে কোনোতে হাত রেখে বলল, তারপর দাঁড়িয়ে থাকা অভিভাবকদের দিকে চোখ বুলিয়ে বলল, স্কুলেও কয়েকদিন দেখেছি, আজ দেখছি নে। লক্ষ্মীর ফোন বেজে উঠতে ব্যাগ থেকে ফোন বের করে দূরে সরে গিয়ে কথা বলতে থাকে। জলি সেন বলল, তোর রাগ হলেও বলছি, মুখ খুব আনকালচার্ড হলেও কথাগুলো কিন্তু অস্বীকার করা যায় না। আঁখি অন্য কথা ভাবছে। মিসেস পান করার কথা বলছে, ঋষি নয় তো? লক্ষ্মী ফোনে কথা শেষ করে এসে বলল, আমার হাজবেন্ড, মেয়ে ছেলে, ওই কি বলে মানে যারা ম্যাসেজ করে, ফিজিওথেরাপিস্ট। জলি সেন বলল, হ্যাঁ তার ব্যবসা করছে, শরীরে ব্যাটা ছেলে ছোঁয়া,
পাগল, আমি ওসব পারবো নি। মা বলতো মেয়ে মানুষ হলো আগুন আর পুরুষ হলো ঘি, গলবেই। যে জন্যে বাড়িতে ভাই বোনরাও একসাথে ঘুমাতাম না। ঘন্টা বাজার শব্দে অভিভাবকরা সচকিত হয়। লক্ষ্মী মেয়েকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। রিকশায় ওঠার আগে আঁখি বলল, শুনলি জলে কি বলল? ঘি আগুন শেখাচ্ছে। তুইও যেমন ছাড় তোর কথা, যার যেমন কালচার তেমনি বলেছে, সব কথা ধরলে চলে? আসি রে। জলি মেয়েকে নিয়ে রিকশায় উঠে গেল। বন্দনাদি বলছিল, রাতে বেশি সময়ই তার বেহুশ অবস্থায় কাটে, তাতে কিভাবে ফিলিংস হবে বল? বন্দনাদি কথাটা বুঝেছে, কিন্তু দিনের বেলা বাড়িতে মা রয়েছে, তাছাড়া নিচে ভাড়াটেরা আছে। বন্দনাদি বলছিল, তাহলেও যতক্ষণ জাগ্ন ছিল পাখার বাতাস আছড়ে পড়ছিল সারা গায়ে, বেশ লাগছিল। দু হাতে ডালিমগুলো উপর দিকে তুলে ধরতে, নিচে ঘামে বাতাস লাগাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। হ্যাঁ, লাগবে না কেন? বন্দনাদির তো পেটের কাছে ঝুলে গেছে। কেবল শরীরী অনুভূতির কথা বলছিল বন্দনাদি। মানসিক পরিবর্তন ধরা পড়েনি অনুভবে। আসলে ঋষি যেভাবে বিষয়টা ব্যাখ্যা করেছিল বন্দনাদির জানার কথা নয়। দাশু মেয়ে ছেলেদের কথা বলল ফোনে। লক্ষ্মী রানী বিরক্ত হয়। মেয়ে ছেলে ম্যাচেজ করবে নরম হাতে, সেই শক্তি কোথায় তাদের? যাক, ব্যথাটা যদি কমে, শুনেছে ওদের ট্রেনিং থাকে। বাসায় ফিরে কঙ্কা নিজেকে অনাবৃত করে বাথরুমে ঢুকে গেল। একবার ভাবলো ফোন করে মনে করিয়ে দেবে। ঋষি যদি অন্যরকম ভাবে, এইসব ভেবে আর ফোন করে না। ব্রাশ করে দাঁত মাজল, মুখের কাছে হাত রেখে বড় করে শ্বাস ফেলে মুখের গন্ধ পরীক্ষা করলো। শুকনো তোয়ালে দিয়ে শরীরের প্রতিটি কোণার জল শুষে নিল। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল। এলো চুল পিঠের উপর ছড়ানো। মাইক্রোওভেনে খাবার গরম করে খেতে বসলো কঙ্কাবতী। বাসন গুছিয়ে বিছানায় এলিয়ে দিল শরীর। মায়ের কথা মনে পড়ল। বিভাবতীর 2 মেয়ে। মায়ের সঙ্গে মিলিয়ে নাম রেখেছিল রঞ্জাবতী আর কঙ্কাবতী। দিদির সঙ্গে কতকাল দেখা হয়নি। সরকারি আমলা জামাইবাবু এখন দিল্লিতে আছে। সবার আদরে ছিল কঙ্কা। রাগ করে না খেয়ে থাকলে বাড়ির কারও খাওয়া হতো না। অনেক বুঝিয়ে দিদি রাজি করাতো বোনকে। তারপর সবাই এক টেবিলে খেতে বসত। বিয়ের সময় এসেছিল সঙ্গে বোনপোর আতুল, তখন সবে কথা শিখেছে। কঙ্কা বালিশের চোখ মুছল, হাত বুলাইছে টান টান বোটাগুলো উঁচিয়ে। আজ সকালে 50,000-এর চেক দিয়েছে দিব্যেন্দুকে। ঋষিকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার বলেছে, কখনো টাকার দরকার হলে বলবি। হেসে বলেছে, তোমাকে ছাড়া কাকে বলবো, তুমি তো আমার একমাত্র বান্ধবী। টিউশনি করে পড়া চালিয়েছে সে, কোনোদিন মুখ ফুটে 1 পয়সাও চায়নি। বরং সিনেমার টিকিট কেটে এনে দিয়েছে। টিকিটের দাম ছাড়া গাড়ি ভাড়ার পয়সাও নেয়নি। মনে হলো কলিং বেল বাজল। অনেক দিন বাজবে। বিছানা থেকে উঠে দরজার আই হলে চোখ রেখে ঠোঁটে হাসি খেলে যায়। দরজা খুলে আড়ালে দাঁড়াই।